ইসলামীর যিনি আমির ছিলেন ডক্টর শফিক, তিনি বলছিলেন যে এই ধরনের কাজে বা উৎসুক হয়ে কোনো কিছুতে অংশ না নিতে। একই দিকে আপনি মানে একজন ছাত্র শিবিরের কর্মী হিসেবে, সাবেক সভাপতি হিসেবে আপনি বলছিলেন এটা একটা ফ্যাসিবাদের জায়গা। আপনার কি মনে হয় জামাতের আমির এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির যে মুখোমুখি বক্তব্য, এটা কি তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মের রাজনৈতিক দূরত্বকে কি নির্দেশ করে কিনা? এটা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন, এটা আমি তো শিবিরের বিষয়ে যদি হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর জামাতের বিষয়টা জামাতের দায়িত্বশীল আছে, আমির আছে, ওনাদের সাথে আলাপ করতে পারেন। প্রজন্মের সাথে আমাদের দূরত্ব বেড়েছে কিনা প্রবীণদের সাথে রাজনীতির? এটা বলতে পারে, এটা যেহেতু তরুণরা সবাই তরুণদের যে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, মানে ওই যে একটা কবিতা আছে না, ইয়থ লাইক সামার মুন, এজ লাইক উইন্টার মর্নিং। তো আপনি তো সামার মুন ইয়থ, সুতরাং তাদের তো অবশ্যই তারা অ্যাডভান্স তারা চিন্তা করবে। তো এই জায়গায় আমরা প্রত্যেকের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে কোনো বাইনারি পলিটিক্স অথবা হচ্ছে আদারিংয়ের পলিটিক্স, এগুলো আমরা এখন কেউ চাই না। আচ্ছা, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে জাস্ট দুইটা প্রশ্ন করে শেষ করি। একটা হচ্ছে যেটা আপনি কথার মাঝখানে বলছিলেন যে ইসলাম বিদ্বেষ কিংবা শিবির সন্দেহে। আমি নিজে যেহেতু মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, আমি জানি যে আমাকে ধরে নিয়ে যাওয়া জায়েজ, কারণ এটা শিবির বলা যায়, জঙ্গি বলা যায়। কিন্তু এই আন্দোলনে আমরা কিছু আইকনিক দৃশ্য দেখতে পেয়েছি। যেমন আমরা দেখতে পেয়েছি যে আপাদমস্তক বোরকায় থাকা একজন মেয়ে, যার সঙ্গে পশ্চিমা পোশাক পরা একজন মেয়ে হাতে হাত মিলিয়ে আন্দোলন করছে। কিংবা 2 আগস্ট শুক্রবার যেদিন একটা দ্রোহযাত্রা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে একজন মাদ্রাসা শিক্ষার্থী তার হাতে একজন হিন্দু শহীদ দীপ্ত দে, তাঁর একটা প্ল্যাকার্ড যে শহীদ দীপ্ত দে, তাকে তোমাকে আমরা ভুলিনি। এই যে সাংস্কৃতিক আধিপত্য ভেঙে দেওয়া, এই চ্যালেঞ্জটা আপনার আসলে কিভাবে নিয়েছিলেন? যে এটা তো সরাসরি বলেই দেওয়া যেত এটা জঙ্গিদের আন্দোলন, বরং এখনো ওরা বলছে আর কি। তো এইটা ভারত অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সৌন্দর্য হচ্ছে এখানে এটা, যেখানে শাপলা এবং শাহবাগ একীভূত হয়ে গিয়েছিল, যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট, কমন গোল সবার ঠিক ছিল, যে কারণে আমরা সবাই একটা কনসেনসাসে পৌঁছাতে পেরেছিলাম। তো আমরা 24 পরবর্তী বর্তমানেও আমরা যদি আমাদের এই দেশটাকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যদি বিনির্মাণ করতে চাই, আমাদের একটা কনসেনসাসে আসা দরকার। কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, যে যাই করুক, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা কিছু কনসেনসাসে আমাদের এখনই আসা দরকার। আমরা যদি এখনই না আসতে পারি, আমরা যদি এখন বিভাজনের রাজনীতির দিকে যাই, তাহলে আমরা আর কত, একটা জাতি আর কত রক্ত দিবে? এত রক্তের পরও যদি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে না পারি, তো এই ঐক্যমতের ক্ষেত্রে আমরা 24-এ আমাদের যে ভাষাগুলো ছিল, আমরা যেভাবে সবাই এক ডান এবং বাম সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা যেভাবে আন্দোলন করেছি, সেই আলোকে যদি আমরা আবার 24 পরবর্তী আমরা যদি একটু উদার হইতে পারি, সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে পারি, আমি বিশ্বাস করি 24 পরবর্তী বর্তমান সময়েও আমাদের এক ঐক্যমতে পৌঁছানো সম্ভব। একটা প্রশ্ন আপনাকে করেই ফেলছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলেও শিবির এবং জামাতকে সবচেয়ে বেশি ঘায়েল করা যেত মুক্তিযুদ্ধ প্রশ্ন, এবং আওয়ামী লীগ পতনের পর অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধ প্রশ্নে আটকাতে চায়। মুক্তিযুদ্ধ প্রশ্নে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান? ইসলামী ছাত্র শিবিরের অবস্থান সবসময় পরিষ্কার। ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবসময় মুক্তিযুদ্ধকে আমরা ওন করি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। দেশের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক কর্মী জীবন দিতে প্রস্তুত। সুতরাং অনেকে এটাকে মিসকোট করার চেষ্টা করে, মিস ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে, মিসকোটেশন করার চেষ্টা করে। তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সবসময় বাংলাদেশ প্রশ্ন আপোষহীন। অনেক ধরুন আমরা একটু দর্শকের কাছে যাই, যদি কেউ প্রশ্ন করতে চায়। সামনে পেছনে, আচ্ছা ওখান থেকে প্রথম প্রশ্নটা করি, ভাইয়া সামনে থেকে করতে যাচ্ছে। হ্যাঁ, নামটা বলবেন এবং সংক্ষেপে প্রশ্নটা করুন প্লিজ। আমি ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 সেশনে ফিলোসফি স্টুডেন্ট। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি কি এই আন্দোলনের পরে উপদেষ্টা হতে চেয়েছিলেন কিনা? কারণ আপনার তো অনেক অবদান, এবং হচ্ছে অনেকেই বলতেছে যে এই আন্দোলনের মহানায়ক আপনি।
আপনি উপদেষ্টা হতে চেয়েছিলেন কিনা। আরেকটি বিতর্ক তৈরি হয়, আপনি আপনার নাম সাদিক কাইম না রেখে আপনি হচ্ছে সমন্বয়কের তালিকায় সালমান রেখে সম্ভবত হচ্ছে এই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য আপনাকে অনেকে আবার ক্রেডিট দিতে চায় না, কারণ আপনি যেখানে আপনার নাম পরিচয় নিয়ে আপনি আন্দোলনে নামতে পারেননি, নিজের নাম লুকিয়ে নেমেছেন, তো সেটিকে আপনি কীভাবে করবেন? ধন্যবাদ। আমি নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না। আমি মনে করি এই অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা, আমাদের কাছেরা। আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের শহীদরা আমাদের রাস্তা দেখিয়েছে, আমাদেরকে সাহস দেখিয়েছে এই আন্দোলনটাকে কিভাবে পরিচালনা করতে হবে। আমরা আবু সাইদকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আবু সাইদ যেভাবে বলেছিল, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছে গুলি কম। এবং 26 তারিখ থেকে আপনারা দেখতে পেয়েছেন আন্দোলনটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট ছিল। সারা দেশের এজেন্সির লোকরা হন্য হয়ে তারা খুঁজছিল আন্দোলনটা কিভাবে পরিচালিত হচ্ছে, কোত্থেকে পরিচালিত হচ্ছে। তো ওই সময়ে সামগ্রিকতার কথা চিন্তা করে, যেহেতু আমি ওই সময় অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে একই সাথে কানেক্টেড ছিলাম, তো এই সামগ্রিকতার কথা চিন্তা করে আমি আমার নাম ছদ্মনাম ব্যবহার করেছিলাম সালমান নামে। আমি যেহেতু এজেন্সির লোক থেকে শুরু করে দেশীয় আন্তর্জাতিক অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে প্যারালালে আমার যোগাযোগ করতে হচ্ছিল। তো এই সামগ্রিকতার কারণে আমি তখন সালমান নাম ব্যবহার করেছিলাম। তো এর পরবর্তীতে তো এখন এটা আপনারা সালমান, এটাই হচ্ছে সাদিক। তো এই সামগ্রিকতার মাথায় এর বাইরে আর কিছু না। আর উপদেষ্টা হওয়া না হওয়া আমরা একসাথে বসে যেটা উপদেষ্টার যে মিটিং ছিল, ওই মিটিং আমি ছিলাম। বঙ্গভবনের যে প্রতিনিধি ছিল, ওই প্রতিনিধি গ্রুপে আমি ছিলাম, একসাথে 15 সদস্য জায়গা ছিল। তো আমি মনে করেছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী এখানে উপদেষ্টা নিয়ে যদি আমরা ক্রেডিট অথবা হচ্ছে আমরা নিজেদের মধ্যে হচ্ছে পেঁচালে জড়াই পড়ি, এটা কারোর জন্য মঙ্গল নিয়ে আসবে না। এর চাইতে আমি জনতার কাতারে ছিলাম, জনতার কাতারে আমি থেকে যেতে চাই। আচ্ছা, কোনো নারী দর্শক যদি থাকেন, যদি প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আর কেউ আছেন? আচ্ছা, এই পাশ থেকে হ্যাঁ, আপনার নামটা বলুন, প্রশ্ন সংক্ষেপে। আচ্ছা, আমি জুবাইর প্রধান, এখন টেলিভিশনে কাজ করছি। গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা সামনে থেকে সেটা নেতৃত্ব দিয়েছে। এখানে অনেক শহীদ হয়েছে, আহত হয়েছে। গতকালকে একটা আত্মপ্রকাশের অনুষ্ঠান ছিল বাংলা মোটরে, যেটা 28 তারিখে করার কথা, তারা সেটা চেঞ্জ করেছে। তো সেখানে 2 জন আহত যারা ছিলেন তারা গিয়েছে, এবং তারা তাদের যেই আক্ষেপ, তাদের যেই হতাশার বিষয়টি, তারা এখনো চিকিৎসা পাচ্ছেন না, এরকম অনেক জায়গায় আছে। তারা এই যে হতাশার জায়গাটুকু, আক্ষেপের জায়গাটুকু প্রকাশ করছে। আসলে আপনারা বলছেন যে পরবর্তীতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়, আপনারা সেটার প্রতিরোধ করবেন এবং সেটাকে মোকাবেলা করবেন। এই যে যারা কোনো স্বার্থ ছাড়া আন্দোলনে গিয়েছে, যারা রাজপথে গেছে, এই যে তাদেরকে আহতদের চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না, পরবর্তীতে তাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা জায়গাটা থাকবে কিনা, বা এই যে চিকিৎসা হচ্ছে না, এটাকে আসলে কীভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যাদের মাধ্যমে আজাদি পেয়েছি, আমাদের শহীদ পরিবার এবং আমাদের গাজীরা, আজাদি পরবর্তী প্রথম কাজ ছিল এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং এই পরিবারগুলোর যারা আহত আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং রাষ্ট্র থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া। এবং আপনি যদি দেখেন আমার ফেসবুকে গিয়ে আমি 5 তারিখের পর থেকেই আমি সর্বপ্রথম এই কাজটাই করেছি। আমি প্রত্যেক শহীদ এবং আহত পরিবার নিয়ে আমি কাজ করেছি, এবং ওই সময়ে আমরা দেখতে পেয়েছি অনেক আমাদের ভাইরা তারা বিভিন্ন ধরনের ক্ষমতার মোহে তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং মূল কাজটাকে প্রায়োরিটি না দিয়ে তারা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। তখন সেই জায়গায় আমার যে সীমিত সামর্থ্য এবং আমাদের যে গ্রুপটা আছে, সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা বারবার বলেছি এই শহীদ পরিবারের তাদের যেন স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের দায়িত্ব নেওয়া হয়, পাশাপাশি যে আহত পরিবারগুলো আছে তাদের দায়িত্ব নেওয়া হয় এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই জায়গায় রাষ্ট্রের জায়গা থেকে যেভাবে রেসপন্স করা দরকার ছিল, আমরা তার ঘাটতি দেখতে পেয়েছি। এটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে, অনেক বেশি কষ্ট দেয়। দরকার হলে আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো কষ্টে থাকবে? আমাদের যারা আহতরা আছে তারা কেন হাসপাতালে ঘুরবে? এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, আমাদেরকে ব্যথিত করে। তো যেহেতু আমি সরকারে নাই, আমার যে নেটওয়ার্ক আছে, আমার যে সীমিত সামর্থ্য আছে, তার সবটুকু দিয়ে আমি 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করতেছি এবং এখানে যারা আছে আমাদের ভাইরাও চেষ্টা করতেছে। কিন্তু গভর্নমেন্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে প্রপারলি তারা ফাংশন করছে না। তো এটা আমাদেরকে ব্যথিত করতেছে, এটা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের মোস্ট প্রায়োরিটি হবে শহীদ পরিবার এবং আহতদের দায়িত্ব নেওয়া এবং তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া এবং তাদের যথাযথ তাদেরকে মর্যাদার আসন আসীন করা।
এবং এটার জন্য যদি আন্দোলন দরকার হয় আমরা সামনে আন্দোলন করবো।